দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো থেকে আমরা তাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে এই বৈশ্বিক মহামারীর কারণে পৃথিবী আজকে টালমাটাল, চারদিকে অন্ধকারের ছায়া নেমে এসেছে। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে এর অন্ধকারের যেই ছায়া নেমে এসেছে তার বিভিন্ন প্রতিবেদন এবং বিভিন্ন সেক্টরে যে আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। তা আমরা আজকে উপস্থিত হয়েছি বাংলাদেশের চতুর্থ প্রজন্মের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আজকে আমাদেরকে সময় দিয়েছেন যমুনা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা, বীমা শিল্পের এক উজ্জ্বল নক্ষত্র, দীর্ঘদিন যিনি বীমা শিল্পের সাথে জড়িত আছেন, যার কর্ম পরিচালনায় বিভিন্ন কোম্পানিতে দিক নির্দেশনা চলছে এবং চলে যাচ্ছে। আজকে আমাদের এখানে যিনি উপস্থিত তিনি হলেন জনাব কামরুল হাসান খন্দকার স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা একটা বৈশ্বিক দুর্যোগের মধ্যে আমাদের জীবন যাচ্ছে এবং এই জীবন বিমার সাথে আমরা যারা আছি সরাসরি মানুষের সাথে সম্পৃক্ত হয়ে আমরা আছি। যেহেতু সারা পৃথিবী জুড়ে এবং বিশ্ব জুড়ে মানুষ ভালো নেই, আমরা অত ভালো নেই, সে তুলনায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আসলে স্যার আপনি যমুনা লাইফের আপনি বিভিন্ন কোম্পানিতে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এই বৈশ্বিক মহামারী, এই করোনার সময়ে দায়িত্ব নিয়েছেন আপনি যমুনা লাইফ ইন্স্যুরেন্সের, যেটি চতুর্থ প্রজন্মের কোম্পানি। 2014 সালের এপ্রিল মাসে যার পদযাত্রা শুরু হয় বাংলাদেশে। তো 2014 থেকে এখন 2020 কেমন যাচ্ছে আপনাদের যমুনা লাইফের কর্মপরিধি, যদি আমাদেরকে একটু বলতে। যমুনা লাইফে আমি একেবারে নতুন জয়েন করেছি। আমি লকডাউনের মধ্যে আমার কাজে যোগদান, আর একটা মারাত্মক একটা অর্থনৈতিক বিপর্যয়, সামাজিক বিপর্যয়, মানুষের স্বাস্থ্যগত একটা বিপর্যয়ের মাঝখানে এসে আমার এই নতুন চাকরিতে যোগদান আমার জন্য একটা মস্ত বড় চ্যালেঞ্জ। সারা দেশে সারা বিশ্বে এখন তো অর্থনৈতিক একটা মন্দার সময় যাচ্ছে আমাদের কাছে। বেঁচে থাকার একটা বিষয় মানুষের দাঁড়িয়ে গেছে, জীবন আগে না জীবিকা আগে, জীবিকা আগে না জীবন আগে, আমরা একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছি। সে জায়গায় এসে একটা চ্যালেঞ্জের মুখে অবশ্যই পড়েছি আমার এই সময়ের এই যমুনাতে যোগদান। ইনশাল্লাহ আশা করছি যমুনার কোম্পানিটা অত্যন্ত সুনামধারী কোম্পানি। এখানকার যারা পরিচালনা পর্ষদের যারা আছেন, সম্মানিত বোর্ড অফ ডিরেক্টর যারা আছেন, এরা অত্যন্ত সামাজিক মর্যাদা সম্পন্ন এবং ওনাদের অত্যন্ত ভালো মানুষ। এখানকার বোর্ড অত্যন্ত চমৎকার এবং পেশাদার একটা বোর্ড। ওনারা বুঝেন যে লাইফ ইন্স্যুরেন্স বিজনেসটা আসলে কীভাবে চালাতে হয়। সে জায়গায় যমুনার অবস্থানটা যমুনার জায়গা থেকে অত্যন্ত ভালো। আমরা আশা করছি পরিচালনা পর্ষদের দিক নির্দেশনা এবং সরকারি যে নীতিমালাগুলো আছে, আইডিআর এর যে দিক নির্দেশনাগুলো আছে, সব কিছু মিলে এবং সরকারি দিক নির্দেশনা মিলে আমরা এই ক্রাইসিস উত্তরণ করে আমরা ইনশাল্লাহ যেতে পারবো। তো আমার জন্য ব্যক্তিগতভাবে এটা একটা চ্যালেঞ্জ, যেহেতু বৈশ্বিক একটা বিপজ্জনক পরিস্থিতি আমি ক্রস করছি। আশা করছি আমরা ভালো করতে পারবো। তো যমুনা 2014 সালে ফোর্থ জেনারেশন আপনি বলেছেন, 14 সালে এপ্রিল মাসে এটা শুরু হয়। সে থেকে তথাকথিত যে অ্যাগ্রেসিভ বিজনেসে যে স্টাইল ইন্ডাস্ট্রিতে অনেকে করে থাকে, যমুনা কখনো এই ধরনের বিজনেস করেনি, করছে না, আমি করবেও না। আমরা খুব সিলেক্টিভ এবং কোয়ালিটি বিজনেস করি। সে তুলনায় আমাদের বিজনেসের পোর্টফোলিও খুবই ভালো। আমাদের কর্মী সংখ্যার যারা আছেন এরা অত্যন্ত মানসম্মত এবং আমরা চেষ্টা করি গ্রাহক সেবাটাকে একটা ভালো পর্যায়ে দেওয়ার জন্য। আমাদের দাবি এখন পর্যন্ত আমাদের কোনো দাবি অনিষ্পৃত নেই, আনসেটেল কোনো দাবি আমাদের নেই। আমরা সবগুলি সেটেল দাবি আমরা দিয়েছি। আমাদের মৃত্যু দাবি কোনোটাই আনসেটেল নেই, আমরা সব দাবি দিয়েছি। আমাদের পার্সিয়াল যেগুলি আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি। ইভেন এই করোনার মধ্যে, এই লকডাউনের মধ্যেও আমাদের কোনো আনসেটেল কোনো দাবি নেই। আমরা মৃত্যু দাবি বলেন, আমাদের পার্সিয়াল যে ক্লেমগুলো আছে এসবি বলেন, এগুলো আমরা দিয়ে যাচ্ছি। সেদিক থেকে বলবো যে যমুনা ফোর্থ জেনারেশন কোম্পানি হিসেবে সামনের দিকে সুন্দর মতো এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে বিশ্বাস করছে। তো স্যার, করোনাকালীন সময় তো সারা পৃথিবী আজ বিপর্যস্ত, এতে বাংলাদেশও এটার বাইরে নেই। তো এটা তো অবশ্যই চ্যালেঞ্জ আপনার বর্তমানে একটা কোম্পানিকে রান করানো। এই চ্যালেঞ্জটাকে আপনি কীভাবে নিচ্ছেন? চ্যালেঞ্জটা শুধুমাত্র যমুনার জন্য না, সারা বিশ্বের প্রতিটা ইন্ডাস্ট্রিতে এই চ্যালেঞ্জ আজকে দাঁড়িয়েছে। অর্থনীতিকেই একটা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে গেছে।
আমরা জীবন বীমা এমন একটা সেক্টর, এবং বিশেষ করে জীবন বীমাটা, জেনারেল ইন্স্যুরেন্সের নেচার এবং লাইফ ইন্স্যুরেন্স নেচার টোটালি ভিন্ন, যদিও দুটোই বীমার নিরাপত্তা দিয়ে থাকে। জীবন বীমাটা বাংলাদেশ অবকাঠামোতে বাংলাদেশের মানুষ কিন্তু এখনো সে আগ্রহী হয়ে কিন্তু বীমা করে না। মানুষকে বীমা করাতে হয়, বুঝাতে হয়। বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্সটা দাঁড়িয়ে আছে বেসিক্যালি মাইক্রো লেভেলগুলোতে। আমাদের এই জায়গায় এসে যারা বীমা করেন বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ শ্রেণীর মানুষ, আমার জানা মতে খুব কম অংশ এখানে পার্সেন্টেজে বীমা করে থাকেন। বেশিরভাগই আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ বীমা করে থাকেন। এটা হচ্ছে দেশের অর্থনীতিতে যে ক্ষুদ্র আয়ের, মধ্যম আয়ের যে মানুষদের যে সঞ্চয়, এই বীমার মাধ্যমে কিন্তু এই সঞ্চয়টা আমার জিডিপিতে মারাত্মকভাবে কাজে লাগছে, অর্থনীতিকে গতিশীল করছে। এখন এই বৈশ্বিক দুর্যোগের মধ্যে, প্যান্ডামিকের মধ্যে আমরা বিপদে পড়ে গেছি যে আমাদের নিম্ন মধ্যবিত্ত আয়, মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের আয়েরটা হুমকির মুখে দাঁড়িয়ে গেছে। ওরা এখন জীবনকে বাঁচাবে নাকি সঞ্চয় করবে না বীমা করবে, এটা একটা মারাত্মক চ্যালেঞ্জের মুখে আমরা দাঁড়িয়েছি। তো আমরা বিশ্বাস করি সরকারের যদি সেই ধরনের পদক্ষেপ থাকে, সরকারি ব্যবস্থাপনায় যদি থাকে, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন এবং তা অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছেন, বিভিন্ন সেক্টরের প্রণোদনা দিয়েছেন। তো আমরা বিশ্বাস করি বাংলাদেশ মন্দা কাটিয়ে উঠবেন। আর মন্দা কাটিয়ে অর্থ হচ্ছে একটা শ্রেণীর কাছে অর্থনৈতিক গতিশীলতা থাকবে। মানুষের পকেটে যখন টাকা থাকবে, মানুষ তখন সঞ্চয়মুখী হবে, মানুষ তখন বীমা করবে। সে আমরা বিশ্বাস করি যে আমরা কাটিয়ে উঠবো। এবং দেশের বর্তমান গভর্নমেন্ট যেভাবে আমাদেরকে চালিয়ে নিচ্ছেন, দেশের অর্থনীতিকে সামনের দিকে এই মন্দাকে কাটিয়ে নেওয়ার জন্য যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার মাধ্যমে যেভাবে হচ্ছে, আমরা বিশ্বাস করি আমরা কাটিয়ে উঠতে পারবো। আসলে আপনি যেই সময় কোম্পানির দায়িত্ব নিলেন, এটা করোনাকালীন মহাদুর্যোগের একটা সময়। তারপর আমি বলবো বর্তমানে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের 2014 থেকে 2020 প্রায় 6 বছর অতিবাহিত ইতিমধ্যে হয়ে গিয়েছে। মোট আপনাদের ব্রাঞ্চ কয়টি আছে সারা বাংলাদেশে? আমাদের প্রত্যেকটা প্রায় ম্যাক্সিমাম জেলাতে আমাদের ব্রাঞ্চ আছে। আমাদের প্রায় জেলাতে আমাদের ব্রাঞ্চ আছে, অনেকগুলো ব্রাঞ্চ আমরা আছে। ব্রাঞ্চের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি। ব্রাঞ্চ ভিত্তিক ছাড়া ব্যবসা করার কোনো সুযোগ নেই। আমাদের প্রায় প্রতিটা বিভাগীয় শহর এবং প্রতিটা ম্যাক্সিমাম বড় বড় জেলাগুলির শহরগুলিতে আমাদের শাখা অফিস আছে, যেখান থেকে আমাদের কর্মীরা বিজনেস করে থাকে, পরিচালনা করে থাকে। আমি আরেকটা বিষয় এটা উল্লেখ করব, আমি দেখেছি যে যদি কোনো বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যদি কোনো কর্মকর্তাকে কোনো কোম্পানি দুর্নীতির জন্য বা কোনো কিছুর জন্য যদি বাদ দিয়ে দেয়, তাহলে অন্য কোম্পানিগুলো তাকে খুব সহজেই লুফে নেয়। এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? আপনি খুব প্রাসঙ্গিক এবং অত্যন্ত আমি মনে করব যে চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমাদের ইন্স্যুরেন্সের জন্য একটা বিষ ফোড়া, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের জন্য। এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে আসলে যত কথাই বলেন না কেন, সরকার চাচ্ছে, আইডিয়ারও চাচ্ছে একটা শৃঙ্খলা বাস্তবায়ন করার জন্য, কিন্তু নানাবিধ কারণে শৃঙ্খলাটা এখনো পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না। এটা শুধুমাত্র সরকার চাইলে হবে না, বীমা নিয়ন্ত্রণ সংস্থা চাইলে হবে না, সবাইকে এটাকে সহযোগিতা করে একটা জায়গায় আনতে হবে যে এখানে অব্যবস্থাপনা, আর্থিক দুর্নীতির একটা সুযোগ মাঠ পর্যায়ে আছে। এবং আপনার প্রশ্ন যদি আমি বুঝে থেকে থাকি যে যারা বিভিন্ন কারণে, আর্থিক অনিয়মের কারণে যারা টার্মিনেটেড হয়েছেন বা চাকরি থেকে বরখাস্ত হয়েছেন, এদেরকে অন্য কোম্পানি নেই, এটা এখন টোটালি অনৈতিক আমি মনে করি, এবং চরমভাবে এটা অনৈতিক। এটা যেহেতু আমরা সাধারণত কখনো যদি কেউ বরখাস্ত হয়ে থাকে, আমরা চিঠি দিয়ে প্রত্যেকটা কোম্পানিকে জানিয়ে দিই, আইডিয়ারকে আমরা চিঠি দিয়ে, ছবি দিয়ে জানিয়ে দিই। কিছু কিছু ক্ষেত্রে আইনগত বিষয়গুলো সামনে রেখে আমরা পত্রিকাতে ঘোষণা দিয়ে দিই। আমি মনে করি প্রত্যেকটা কোম্পানির এই জায়গায় সতর্ক থাকা দরকার যে বরখাস্তকৃত কোনো কর্মীকে, কর্মকর্তাকে যাতে কেউ নিয়োগ না দেয়। এবং এই জায়গায় যদি আমরা কঠোর হই, সুশাসন, আইনের শাসন কায়েম হবেই হবে, এবং এটা বন্ধ হওয়া উচিত আমি মনে করছি। আরেকটা বিষয় আমি বলবো, করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন সেক্টরে কিন্তু প্রণোদনা দিয়েছেন। এটা অবশ্যই আপনার নলেজে আছে। আপনার কৃষি ক্ষেত্রে, গার্মেন্টস ক্ষেত্রে, ব্যাংকিং সেক্টরে, বীমা কোম্পানি, জেনারেল লাইফ অথবা নন লাইফ কোম্পানি গভর্নমেন্টকে প্রচুর পরিমাণ ভ্যাট দিয়ে থাকে। বীমা সেক্টরে প্রণোদনার কি আসলে প্রয়োজন আছে? অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী,
উনি প্রথম দিন থেকে, আমরা যখন থেকে করোনা পরিস্থিতি ফেস করছি, উনি এককভাবে নেতৃত্ব দিয়ে এটাকে, দেশকে নিরাপত্তার দিকে উনি সারাক্ষণ মনিটরিং করছেন এবং অর্থনীতিকে যাতে গতিশীলতা বন্ধ না হয়ে থাকে সেই জন্য আমাদের যতগুলো জায়গা আছে, যতগুলো সেক্টর আছে, প্রত্যেকটা জায়গায় উনি প্রণোদনা দেওয়ার চেষ্টা করছেন। ইভেন যেগুলো ওনার নলেজে যাচ্ছেন সব জায়গায় করেছেন। বিমা অর্থনৈতিক ভাইব্রেশনের জন্য একটা বড় একটা সেক্টর। এখানে প্রচুর পরিমাণ, আমরা বলে থাকি প্রায় কয়েক লক্ষ পরিবার, কয়েক লক্ষ কর্মজীবী কর্মকর্তা মাঠ পর্যায়ে কাজ করে থাকে। আজকে এই লকডাউনের জন্য, করোনার একটা পরিস্থিতির জন্য, প্যান্ডামিক পরিস্থিতির জন্য বিমা কর্মীরা মাঠে ঘর থেকে বেরোতে পারছে না, গ্রাহকরা বিমা করছে না, ইভেন যারা বিমা করেছেন ওরা প্রিমিয়ামের টাকা জমা দিচ্ছেন না। তো আমাদের এই ম্যাক্সিমাম বিমা কর্মীরা হচ্ছেন কমিশন ভিত্তিক। ওদের যখন বিমা হয় তখন ওরা একটা আর্নিং পায়, না হলে ওরা পায় না। বেশিরভাগ ক্ষেত্রেই ওদের এই সংখ্যাটা, আইনগতভাবেই ওদের নিয়োগগুলো এই সিস্টেমে করা আছে। এখন এই জনসমষ্টি, এই মানুষগুলো এখন কোথায় যাবে? এরা কার কাছে বিমা করবেন, কাকে বিমা করাবেন, ওরা চলবে কি করে? আমার যদি এখানে 5 লক্ষ বিমা কর্মী থাকেন, এর পিছনে প্রতি পরিবারে 4 জন করে ধরলো প্রায় 25-30 লক্ষ লোকের একটা পরিবার, একটা বিষয় আছে। অনেক কর্মসংস্থানের একটা মানে হুমকির মুখে দাঁড়িয়ে গেছে। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, উনি আমাদের দেশের মা, আমাদের সকলের জন্য উনি আমাদের ভালো দেখছেন। আমার জানা মতে বিআই এর মাধ্যমে, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে এবং আইডিআর এর মাধ্যমে আমরা একটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ইতিমধ্যে একটা আবেদন গেছে যে একটা প্রণোদনা দেওয়ার জন্য। তো আমি বিশ্বাস করি, আশা রাখি যে ইনশাল্লাহ উনি আমাদের এই ডাকে সাড়া দিবেন, আমাদের এই বিপদে, এই হাজার হাজার লক্ষ লক্ষ বিমা কর্মীর পাশে জননেত্রী দাঁড়াবেন। কারণ উনি না দাঁড়ালে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। ওনাকে প্রণোদনা খুব বেশি কিছু দরকার নেই, অনেক ইন্ডাস্ট্রিতে হাজার হাজার কোটি টাকা লাগে। আমার তো মনে হয় 500-1000 কোটি টাকা দিলে আমাদের লাইফ ইন্স্যুরেন্সটা দাঁড়িয়ে যাবে। কারণ বঙ্গবন্ধু জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, আমরা সবাই বলে থাকি যে উনি ওনার কর্মজীবনে 1960 সালে আলফা ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে উনি ওনার জীবিকার একটা ব্যবস্থা করেছিলেন। তাহলে এই আজকে বঙ্গবন্ধুর পরিবার, মাননীয় প্রধানমন্ত্রী পরিবারও কিন্তু বিমা পরিবারের অংশ। উনি জানেন আমাদের বেদনাটা কি। তা আমি বিশ্বাস করি যে উনি আমাদের এই প্রণোদনা আমাদের দরকার আছে এবং এটা না থাকলে আমরা এই মুহূর্তে দাঁড়াতে পারবো না। সরকার যদি আমাদেরকে এই মুহূর্তে সেভ না করে, আমাদের পাশে না দাঁড়ায়, লক্ষ লক্ষ বিমা কর্মী না খেয়ে মারা যাবে। আমি মনে করি আমাদের পাশে দাঁড়ানো দরকার এবং এই প্রণোদনাটা জাস্টিফাইড উপায়ে বিআইএ এবং আইডিআর এর মাধ্যমে যথার্থভাবে যাতে সবগুলো ইন্স্যুরেন্স কোম্পানিরা পায় এবং দরকার আমরা টাকাটা ফেরত দিব। আমাদেরকে যদি একটা কন্ডিশনালও দেওয়া হয় আমরা ফেরত দিব। কিন্তু এই মুহূর্তে বিপদের সময় আমাদের পাশে সরকার যদি দাঁড়ায়, লক্ষ লক্ষ কর্মকর্তা বেঁচে যাবে। যেহেতু আইডিআর ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রণোদনার জন্য আবেদন করেছে, আপনি বলেছেন, তা আমি একটি বিষয় বলবো যে এটার কি প্রণোদনা যদি আসে, এটার কি কিভাবে বন্টন করতে হবে বা এটা কি তারা বোঝাতে সক্ষম হয়েছে কিনা? আমি বেশ কিছু কোম্পানির এমডি মহোদয়দের সাথে কথা বলেছি, মালিক পক্ষের লোকদের সাথে কথা বলেছি। বিআই এর মাধ্যমে সম্ভবত জমা দেওয়া হয়েছেন। এখন নিশ্চয় গভর্নমেন্ট যখন দিবেন, যদি দিয়ে থাকেন, ওনারা তো একটা বিধি নীতিমালা দিয়ে দিবেন, কোন মাধ্যমে ওনারা দিবেন, কতটুকু দিবেন, কোন মাধ্যমে এটা ডিস্ট্রিবিউট হবে, কাদের কাছে ডিস্ট্রিবিউট হবে, কোন প্রণালীতে কারা পাবেন এই প্রণোদনার বেনিফিটটা, কোন কর্মীরা পাবেন, কিভাবে পাবেন। গভর্নমেন্ট যে নীতিমালা দিবে, আইডিআর যে নীতিমালা দিবে, বিআই আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে, প্রণোদনা পাওয়ার পরে সে দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করব। প্রণোদনার ব্যাপারে যেহেতু কথা আসলো, আমি দেখেছি বেশ কিছু কোম্পানি এর মধ্যে ইতিমধ্যে এই করোনাকালীন সময়ে বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব উদ্যোগে তাদের যে কর্মীরা যারা মাঠে কাজ করে তাদেরকে বেশ কিছু যার আঙ্গিকে প্রণোদনা দিয়েছে। যমুনা লাইফ ইন্স্যুরেন্স একটি স্বনামধন্য কোম্পানি, তারা কি এমন কোনো প্রণোদনা দিয়েছে কিনা? আমি আমার কথা শুরুতে কিন্তু বলেছিলাম যে এই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস অত্যন্ত ভালো, অত্যন্ত সহনশীল এবং অত্যন্ত সামাজিক মর্যাদা সম্পন্ন। ওরা অত্যন্ত খুব গুণী মানুষ। শুরুর দিন থেকেই ওনারা কর্মীদের পাশে আছেন। আমি আপনাকে বলেছি, এই লকডাউনের ভিতরেও, এই প্যান্ডেমিকের মধ্যে আমরা আমাদের কোনো দাবি অনিষ্পত্তি রাখি না, আনসেটেল কোনো দাবি রাখিনি, দিয়েছি।
আমাদের সীমিত আকারের মধ্যে আমরা যতটুকু পেরেছি এখন পর্যন্ত আমাদের বেতন ভাতা বন্ধ হয়নি, আমরা দিয়ে যাচ্ছি। এবং আমাদের পরিচালনা পর্ষদ সার্বক্ষণিক আমাকে মনিটর করেন যে কোনো কর্মকর্তার কোনো সমস্যা হয়েছে কিনা। ইভেন আমরা বাড়িঘর পর্যন্ত খোঁজ নিয়েছি যে কারো কোনো নিম্ন আয়ের কোনো কর্মীর খাবারের কোনো অসুবিধা হচ্ছে কিনা, স্বাস্থ্য ঝুঁকির অসুবিধা হচ্ছে কিনা। আমরা প্রত্যেকটা অফিসে আমাদের স্বাস্থ্যবিধি সরকারের যেসব নীতিমালা দিয়েছে আমরা চেষ্টা করছি সেগুলো বাস্তবায়ন করতে। ইভেন আর্থিক প্রণোদনা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা কোনো বেতন ভাতা বন্ধ রাখিনি। আমাদের সামর্থ্য অনুযায়ী এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতে কতটুকু পারবো আমরা জানি না। তো আমাদের জন্য দোয়া করবো আমরা যাতে পারি, কারণ সবকিছুর বিজনেসের উপর রিলেটেড। আমরা এখন পর্যন্ত করে যাচ্ছি। আমাদের এই বিষয়ে আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, আমাদের পরিচালনা পর্ষদ অত্যন্ত সজাগ। আমরা দিয়ে যাচ্ছি আমাদের সামর্থ্য অনুযায়ী। আমি আরেকটা প্রশ্ন করবো। এইতে একটি জরিপে দেখা গেছে যে বাংলাদেশে এই করোনাকালীন সময়ে প্রায় 76% লোক বেকার হয়ে যাবে। এটা আপনার নলেজে আছে কিনা আমি জানি না। তো সেই ক্ষেত্রে যদি এরকম কিছু হয় তাহলে এটা বিমা সেক্টরের তো একটা অপূরণীয় ক্ষতি হবে, আপনি কি মনে করেন? বেকার সমস্যাটা শুধু বিশ্বায়ন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ না, সারা বিশ্বে এখন বেকার। এবং এই বেকার হওয়ার কারণে সারা বিশ্বে যে বেকার সমস্যাটা দাঁড়াবে এটার একটা অংশ বাংলাদেশও পড়বে। এবং বাংলাদেশও কিন্তু একটা এই যে 76%, পার্সেন্টেজটা আমার এই মুহূর্তে আমার জানা নেই কত পার্সেন্ট বেকার হবে, কিন্তু বেকার হবে বহু অংশে। এটা একটা সরাসরি ইফেক্ট হবে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে, কারণ এখানে লক্ষ লক্ষ গ্রাহক। ওই যে আমি প্রথমে বলেছি আপনাকে যে আমরা গ্রাহককে বিমা করিয়ে তারপর এখান থেকে একটা আর্নিং কমিশন পাই সরকারি দিক নির্দেশনা মোতাবেক। এই মানুষগুলো কোথায় যাবে? এরা কিন্তু এখন বেকার, প্রায় অর্ধ বেকার হয়ে আছে। আমরা একটু আগে আপনার এর আগের প্রশ্নটা ছিল যে আমরা ওদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি কিনা। আমরা একটা আর্থিক সাপোর্ট দিয়ে যাচ্ছি, কিন্তু কোম্পানির টাকাটা তো আলটিমেটলি কোম্পানির নয়, এটা গ্রাহকের আমানত। এই আমানত গ্রাহককে ফেরত দিতে আমরা কতক্ষণ হাউলং আমরা এটাকে চালিয়ে যেতে পারবো। তো আলটিমেটলি এর ক্ষতিগ্রস্তটা হবে আর কর্মী বাহিনী, এবং ওরা বেকার হওয়ার সম্ভাবনা আছে। এই বেকার যাতে না হয়, ওদের আর্থিকভাবে দুর্যোগের মধ্যে না পড়ে, এই জন্য সরকার আমাদের পাশে এসে দাঁড়াতে হবে। এই জায়গায় এসে একটা প্রাসঙ্গিক আমি আপনাকে একটু যোগ করি। বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা এখনো সুশৃঙ্খল নয়। একমাত্র সরকার যদি চায়, শক্তভাবে যদি চায়, আইনের শাসন, সুশাসন এবং মানুষের মধ্যে জীবন বীমা করার জন্য যে প্রয়োজনীয়তা, এটা করা উচিত। প্রয়োজনীয়তা যখন থাকবে তখন এই কর্মী বাহিনী কখনো আর বেকার হবে না। আমি সেজন্য বলছি যে ও বেকার হচ্ছে কেন, প্রাতিষ্ঠানিক অবকাঠামোটা দাঁড় করাতে হবে যাতে ও বেকার না হয়। আজকে গার্মেন্টস কর্মীরা বেকার হবে না, তখন ভয়টা কোথায়? যদি বাইরে থেকে অর্ডার না আসে তাহলে সে বেকার হয়ে যাবে। বাইরে থেকে অর্ডার যাতে আসে, ঠিক মতো যদি চলতে পারে, আমাদের বায়েরা যাতে ঠিক থাকে, সে অবকাঠামো তৈরির জন্য কিন্তু সরকার একটা ব্যবস্থা করে দিয়েছে। আবার আমার এই কর্মী বাহিনী যাতে, আমরা বলি না যে সরকার আমাদের কর্মী বাহিনীকে চালিয়ে নেক, মাসে মাসে বসে বসে খাওয়াক, আমরা এটা চাই না। আমরা করে খাবো, কিন্তু করার জন্য আমাদেরকে একটা ফিল্ড তৈরি করে দেয়। ফিল্ডটা কোথায়? গভর্নমেন্টের বাধ্যতামূলক। যে আজকে দেখেন পরিবহন খাত, রেল, বাংলাদেশ রেলে যত যাত্রী আছে, একটা টিকিটের সাথে যদি বিমাটাকে বাধ্যতামূলক করে দেয়, গণপরিবহনের টিকিটের সাথে যদি বিমাকে বাধ্যতামূলক করে দেয়, লঞ্চের সাথে টিকিটে বাধ্যতামূলক করে দেয়, স্কুলে ভর্তি হতে গেলে যদি বাধ্যতামূলক করে দেয়, সরকারের পাসপোর্ট করতে গেলে বাধ্যতামূলক করে যদি দেয়, ট্রেড লাইসেন্স করতে গেলে যে জীবন বীমা থাকতে হবে বাধ্যতামূলক। একটা গাড়ি কিনেছি আমি, মোটরসাইকেলটা ইন্স্যুরেন্স বাধ্যতামূলক, কিন্তু এই মোটরসাইকেলের যিনি চালাবেন মালিকের লাইফ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক নয়। আমি 1.5 লাখ 2 লাখ টাকার একটা মোটরসাইকেল যদি আমি বাধ্যতামূলক বিমা করাতে পারি, মালিকের জীবন তো অমূল্য, তারটা কেন হবে না? সরকার যদি এগুলো বাধ্যতামূলক করে দেয়, যে আমি একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে গেলে আমি অনেক টিউশন ফি দিই, অনেক খাতে ডোনেশন ফি, টিউশন ফি, মাসিক ফি 4-5 হাজার টাকা দিই, মাত্র ওখানে যদি 100 টাকা প্রিমিয়াম দিই, তাহলে ও বাচ্চাটার জীবনটা রিস্ক ফ্রি হয়ে যায়, ওর এডুকেশন বিমাটা হয়ে যেতে পারে। এবার প্রতিটা ক্ষেত্রে দেখে 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 যদি সরকার এই অবকাঠামোটা তৈরি করে দেয়, তখন পুরো জনসমষ্টি কিন্তু বিমা নিরাপত্তার মধ্যে চলে আসবে। তখন এই বিমা পেশার সাথে আমরা যারা সম্পৃক্ত আছি, তখন আমাদেরকে আর কষ্ট হবে না, বেকারত্বটা তৈরি হবে না। আমরা বলি না যে আমাদেরকে আপনারা খাইয়ে দেন, আমরা বলি আমরা নিজেরা করে খাবো, আমাদেরকে সে অবস্থানটা তৈরি করে দেন। এই জন্য বারবার বলছি, প্রাতিষ্ঠানিক এবং সুচিন্তিত পরিকল্পিত একটা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে আমরা চাচ্ছি, যাতে বিমা শিল্পটা, বাংলাদেশের বিমা শিল্পটা নিজস্ব স্টাইলে দাঁড়িয়ে যায়। আমি শেষ প্রশ্ন করব আপনাকে। আপনি জানেন যে করোনাকালীন সময় শুধু যমুনা লাইফ ইন্স্যুরেন্স না, যতগুলো বিমা কোম্পানি আছে, লক্ষ লক্ষ বিমা পেশাজীবী আজ বেকার। তারা হতাশাগ্রস্ত, তারা চিন্তিত, তারা কোনো জায়গায় যেয়ে মুভ করতে পারছেন। তাদের উদ্দেশ্যে আপনি এই সময় তারা কিভাবে নেবে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। বিমা কর্মী হচ্ছে বিমা প্রতিষ্ঠানের, বিমা কোম্পানির জন্য প্রাণ।
ওরা আমার হিউম্যান মেশিন। আমি সবসময় বলে থাকি যে কোনো প্রতিষ্ঠান চলার জন্য মেশিনারিজ লাগে, প্রোডাকশন মেশিনারিজ লাগে, ওগুলো মেকানিক্যাল মেশিন। বাট লাইফ ইন্স্যুরেন্সে যারা কাজ করছেন এরা সব হিউম্যান মেশিন। আমি আজকে একটা মেকানিক্যাল মেশিন, যারা আজকে লকডাউনের কারণে মেশিনটা বন্ধ করে রেখেছে, একটা গাড়ি, আপনার অনেক টাকার গাড়ি আছে, আপনি কিন্তু প্রতিদিন ওকে একবার চেষ্টা করেন স্টার্ট দিয়ে রেখে যাতে গাড়িটা নষ্ট না হয়ে যায়। আপনার একটা ইন্ডাস্ট্রি আছে, মেশিনারি আছে, কিন্তু ওগুলোকে আপনি সার্ভিসিং করাচ্ছেন। আমাদের হিউম্যান মেশিনের কি হবে? ওদের তো একটা সার্ভিসিং এর বিষয় আছে, ওদেরকে আমাদেরকে প্রণোদনা দিয়ে রাখতে হবে। ওদের আমি বলবো যে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা আল্লাহ ভরসা, আল্লাহ যদি চান হয়তো করোনা এখান থেকে আমরা মুক্তি পাবো। আর করোনা যদি নাও থাকে, আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারছি, মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে করোনা হয়তো আগামী 1-1.5 বছর 2 বছর নাও যেতে পারে। সেক্ষেত্রে কি আমরা বসে থাকবো? করোনাকে মাথায় রেখে কিন্তু আমরা কাজ করব। আমি আমার বীমা কর্মী কর্মকর্তা ভাইদেরকে বলছি, এদের সবার উদ্দেশ্যে বলছি, আমরা এই পেশায় আছি, ভেঙে পড়বেন না কেউ, হতাশ হওয়ার কিছু নেই। যে কোনো সমস্যার মধ্যে একটা সমাধান আছে। আমাদের মানসিক শক্তি আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর এই পরিস্থিতিতে আমি মনে করি, স্পষ্টভাবে মনে করি, বীমার প্রয়োজনীয়তাটা এখন মারাত্মকভাবে দেখা দিয়েছে। আমার বাংলাদেশের ভাই বোনেরা যদি বুঝতে পারেন যে আমরা এখন মৃত্যু ঝুঁকির মধ্যে আছি, কে কখন মারা যাবেন কেউ জানে না। আমি যদি আমার একটা বীমা যদি করা থাকে, আমি যদি একটা বীমার সিকিউরিটির মধ্যে যদি আমি থাকি, আমার অকাল মৃত্যুতে আমার পরিবার এখন একটা আর্থিক অনুদান পাবেন বিমার কোম্পানির থেকে। তো এই মুহূর্তে বিমার যে প্রয়োজনীয়তাটা আমি মনে করি মানুষের মধ্যে অনেক বেশি। যেমন আমরা কখনো হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতাম না, আমরা কখনো মাস্ক ইউজ করতাম না, পরিবেশ আমাদেরকে বাধ্য করছে এগুলো ইউজ করতে, ইউজড হচ্ছে আমরা। ঠিক এই মুহূর্তে আমি মনে করছি যে বিমাটাও আমাদের মধ্যে একটা হ্যান্ড স্যানিটাইজারের মতো একটা ইস্যু, মাস্কের মতো একটা ইস্যু। এটাকে পজিটিভলি যদি নিই, তাহলে আমার এই লক্ষ লক্ষ মানুষকে বুঝাতে পারবে আমার বীমা কর্মীরা যে এই মুহূর্তে আপনি বীমা করেন, আপনার পরিবারের জন্য, আপনার জন্য বীমা করা দরকার, আপনার সঞ্চয় করা দরকার, বীমা নিরাপত্তার জন্য। হতাশ হওয়ার কোনো কারণ নেই। যে কোনো সমস্যার ভিতরে কিন্তু একটা সমাধানের পথ আছে। আমরা আছি, সরকার আমাদের পাশে আছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমাদের বীমা কর্মীদের পাশে থাকতে। আশা করছি যে সবাই ভালো থাকবে। স্যার, আপনি শত ব্যস্ততা, নতুন হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন। যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দ্রুত এগিয়ে যাক, দ্রুতই তার বিস্তার লাভ করুক আমি আশা করি। সনি বাংলা টিভির পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যমুনা লাইফ অত্যন্ত ভালো একটা কোম্পানি। যমুনা লাইফের মাধ্যমে আমি সনি বাংলার মাধ্যমে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে সবাইকে আমি নিরাপদে থাকার দোয়া করছি। এখন যে অবস্থা, শুভেচ্ছা জানাবো কি শুভকামনা জানাবো বুঝতে পারছি না। এখন বেঁচে থাকাটাই হচ্ছে আমাদের জন্য অনেক বড় পাওনা। কি হারিয়েছি এটা বড় কথা না, বেঁচে আছি এটা অনেক বড় পাওয়া। যা হারিয়েছি বেঁচে থাকলে আমরা ইনশাল্লাহ এটা কভার করতে পারবো। আমি পুরো দেশবাসীকে, আমার সকল বীমা কর্মী কর্মকর্তাকে, আপনাদের সবাইকে, মিডিয়া কর্মীকে, যারা আজকে ফ্রন্ট লাইনে আছেন, আমাদের ডাক্তার, আমাদের নার্স, স্বাস্থ্যসেবা কর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা কর্মী, মিডিয়া কর্মীরা যারা আপনারা কাজ করছেন, প্রত্যেকটা পেশাজীবী, আমার কৃষক ভাইরা, ওরা তো বন্ধ নেই, আমাদের খাদ্য যোগান দিয়ে যাচ্ছেন, শ্রমিক ভাইরা, প্রত্যেকের কাছে আমার দোয়া রইল, আশীর্বাদ রইল যে সবাই সনি বাংলার মাধ্যমে সবার কাছে আমার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, অনেক নিরাপদে থাকবেন। মহান আল্লাহ আমাদের সহায় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন যমুনা লাইফ ইন্স্যুরেন্সের মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব বীমা শিল্পের উজ্জ্বল নক্ষত্র জনাব কামরুল হাসান খন্দকার স্যারের সুচিন্তিত মতামত। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্রতিষ্ঠানে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ সবাইকে।